দেখো আমার তো ক্যান্সার, আমি তো হয়তো আর বাঁচবো না, আমার দ্বারা সম্ভব না তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করা, তুমি আমাকে ভুলে যাও। 2008 সালে আমি দুবাইতে আসছি। আসার পরে আমার এখানে ভাইয়ের বিজনেস ছিল, তার সাথে আমি তার সহযোগী হিসেবে ছিলাম, তার ব্যবসা দেখাশোনা করতাম। তখন আমাদের রুমে আমার এক রুমমেটের মাধ্যমে ওই মেয়েটার নম্বরটা আমি পাই। তখন 2008 সাল থেকে আমি কন্টিনিউ তার সাথে কথা বলতেছি, অনেক দিন হয়ে গেছে, 2 বছর কন্টিনিউ আমার সাথে যোগাযোগ, আমার সাথে এর সাথে কমপ্লিটলি সম্পর্ক। মানে এমন হয়েছে যে আমাকে বলতেছে যে আমি পড়াশোনা শেষ করব, শেষ করার পরে তুমি দেশে আসলে আমরা ফ্যামিলিগত ভাবে আনুষ্ঠানিক ভাবে হবে, না হলে আমরা পালাই গিয়ে বিয়ে করব, আমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিব। তো হঠাৎ 2010-এ এ আমার বলতেছে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে আপন ফুফুতো ভাইয়ের সাথে। তো আমি তাকে বলছি এখন আমি কি করতে পারি। আমাকে বলতেছে আমি পালাই যাবো, আমাকে নিয়ে যাও। আমি মেয়েটার জন্য আমার মাকে জানাইছি, বোনকে জানাইছি, আমার পুরো পরিবারে জানাই। এরা প্রথমে রাজি হয় নাই, পরে আমি কান্নাকাটি করার পরে আমি আমার খানা পিনা বন্ধ করে দিচ্ছি, আমি এখান থেকে চলে যাবো, এই ধরনের কথাবার্তা এগুলো বলছে। আমার পরিবার রাজি হয়েছে, রাজি হওয়ার পরে বলছে ঠিক আছে মেয়েটাকে বল আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমি বলছি মেয়েটাকে যোগাযোগ করার জন্য। তো উনি কথা বলছে আমার আম্মার সাথে, কথা বলার পরে উনি বলছে ঠিক আছে আমি চলে যাইতেছি। তখন আমার ফ্যামিলিরা ওখান থেকে তাকে নেওয়ার জন্য আসছিল, অর্থাৎ একটা জায়গায় ঠিকানা দিছে, অমুক জায়গায় আসার জন্য। এই জায়গাটার মধ্যে ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে লোক আসছে। মেয়েটা আমার বাড়ি চলে যাওয়ার জন্য বাইরে গেছে বাসা থেকে। উনি এখান থেকে বাসা থেকে বাইরে যাওয়ার সময় ওনার মোবাইলটা রেখে গেছে, আর ওদের সাথে আর যোগাযোগ করতে পারে না। এরা সারাদিন বসে ছিল, মোবাইলের কারণে আর যোগাযোগ করতে পারে না। সারাদিন অপেক্ষা করার পরে মেয়েটা আবার ওখান থেকে চলে আসছে বাসায়। বাসায় আসার পরে এর ফ্যামিলি এরা মারধর করছে, এরপরে এর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে। তা আমি বললাম তাদের পরিবারের নম্বর নিয়ে আমি যোগাযোগ করছি। তখন আবার আমার বাসা থেকে আমি লোক পাঠাইছি তাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তো বিয়ের প্রস্তাব নিয়ে যখন পাঠাইছি, এরা আমার পরিবারকে বলতেছে যে হবে না, ফুফুতো ভাইয়ের সাথে ওখানে বিয়ে হবে। এরপর এরা আর যোগাযোগ করতে দেয় নাই, মেয়েটাকে বন্দি করে রাখছে বাসায়, কারোর সাথে কথা বলতে দেয় নাই। তার ফুফুতো ভাইয়ের সাথে তারা বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েটাকে। তো বিয়ের 5 দিন পর মেয়ে আবার বাপের বাড়িতে আসে। মেয়ে যখন বাপের বাড়িতে আসছে 5 দিন পর, তখন মেয়ে পাগলামি করতেছে আমি আর যাবো না স্বামীর বাড়িতে, যার সাথে সম্পর্ক ছিল তার কাছে চলে যাও। মেয়েটা বলতেছে তার ভাইকে, বাপকে, পরিবারকে। তো তখন তার ভাই আর তার বোনের স্বামী আমাকে ফোন করছে, আমার বোনটা ফিরে আসছে, এখন এ স্বামীর বাড়িতে আজ যাবে না, স্বামীর সংসার করবে না, তোমার কি মতামত। তা আমি বলছি ঠিক আছে আমি ওনাকে বিয়ে করবো। ভাই আমাকে বলতেছে যে তোমার ফ্যামিলি থেকে লোক পাঠাও। আমি আবার বাসা থেকে লোক পাঠাইছি, বাসায় বললি রাজি করি এদেরকে। এদের কান থেকে লোক পাঠাইছি, লোক আসার পরে একসাথে বসছে, বসার পরে তার ভাই বলতেছে যে ওদেরকে 6 লক্ষ টাকা দিতে হবে। দুনো পক্ষের বিয়ে হয়েছে, 3 লক্ষ টাকা ছেলেদের পক্ষ খরচ করছে, 3 লক্ষ টাকা মেয়েদের পক্ষ খরচ করছে, 6 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে, তারপর মেয়েটাকে আমাদেরকে দিয়ে দিবে। তো তখন কি আমাদের বাড়ি থেকে বলতেছে আমাদেরকে এখানে ডেকে আনি আমাদেরকে অপমান করছেন, এটা তো হয় না। মেয়ের বিয়ে হতে পারে, মেয়ের কাবিন দেবো আমরা, এটাও হতে পারে, কিন্তু মেয়েকে তো এরকম 6 লক্ষ টাকা দিয়ে আমরা কিনে নিতে আসিনি। বলার পরে এরা রাগ করে চলে গেছে। আমার পরিবার থেকে চলে যাওয়ার পরে সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কারোর সাথে আর যোগাযোগ করার কোনো মাধ্যম নাই, এরা মোবাইল বন্ধ করে রাখছে। আমি তো এদিকে তার জন্য পাগল দেওয়ানা হয়ে রয়েছি, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি, আমি পাগলের মতন হয়ে গেছে। এর কারণে আমি বিভিন্ন প্রকার ক্লাবে, বিভিন্ন প্রকার নেশার জগতে চলে গেছি। আপনার এই বিয়ার, উস্কি, মদ এগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে। আমি তাকে ভুলতে পারতেছি না, আমি ভুলার জন্য বিভিন্ন প্রকার আমি ড্রাগস নেওয়া শুরু করছি। পরে কি হয়েছে, এভাবে এভাবে কেটে গেছে প্রায় 3 মাস। 3 মাস পরে মেয়ে আমাকে কল করতে, আবার তার স্বামীর বাড়ি থেকে 3 মাস পর আমাকে কল করছে। তার স্বামী বিদেশ আসার পরে কল করে বলতেছে আমাকে নিয়ে যাও। আমি এখন বর্তমানে আমি প্রেগনেন্ট অবস্থায় আছি, এবং বাচ্চা নষ্ট করে ফেলবো। আমি বলতেছি বাচ্চাটা হচ্ছে যে আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আমি কেন তার বাচ্চাটা নষ্ট করাবো। এভাবে কথা চলতেছে, বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত আমার সাথে প্রতিদিন কন্টিনিউ যোগাযোগ চলতেছে। আমি যখন মেয়েটার সাথে সম্পর্ক আমার সাথে কন্টিনিউ চলতেছে, তখন আমার পরিবারে আমার বড় ভাই আমাকে চাপ দিয়ে আমার উপরে প্রেশার সৃষ্টি করতেছে, মানে মেয়েটার সাথে যেন যোগাযোগ না রাখি। তখন আমি তারপরেও তার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছি। আমার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে ঘৃণা করতেছে, কারণ বলতেছে তুই মেয়েটার জন্য তুই লাইফ বরবাদ করে ফেলছিস, তুই আমাদের সাথে যোগাযোগ করিস না। এরপরে আমার বড় ভাই আমাকে তার ব্যবসা থেকে বের করে দিয়েছে। ভাইয়ের কোম্পানি থেকে গাড়ি দিয়েছিল, তখন গাড়িটা নিয়ে নিছে আমার আমার কাছ থেকে। গাড়িটা নেওয়ার পরে আমাকে বের করে ভিসা ক্যান্সেল করে দিছে, বলতে তুই দেশে চলে যা।
তো আমি দেশে চলে গেছিলাম। আমার পরিবারে কি করছে, আমার আম্মা, তখন আমার আম্মা তারা ওখানে একটা মেয়ে আমার জন্য কথাবার্তা বলে মেয়ে ঠিক করে রাখছে। বলছে যে আমার ছেলে আসলে ওনার সাথে বিয়ে হবে। তার সাথে আমার সাথে বিয়ে ঠিক হয়েছে যে আমি নিজেও জানি না। আমি যখন 2012-তে ক্যান্সেল হয়ে দেশে চলে গেছি তখন আমি জানতে পারছি যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিকঠাক করে রাখছে আমার পরিবার। আমার পরিবারের পছন্দের যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েটাকে আমি বিয়ে করি। অ্যাকচুয়ালি আমি তো বিয়েটা করছি যে আমার মজবুরির উপরে, অর্থাৎ আমি অনেক বিপদে পড়ে গেছি, বিয়েটা করতে হচ্ছে। কারণ যেদিন আমি দেশে গেছি ওই দিন আমি যার সাথে বিয়ে ঠিক হয়েছে মেয়েটার বাবা মারা গেছে। এমন অবস্থায় পড়ছে আমি ওনাকে আর বিয়ে না করে আমার কোনো উপায় নেই, আমি আর মানা করতে পারি নাই। আমার সাথে যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েকে আমি বলছি আমার একটা প্রেমিকা ছিল, উনার বিয়ে হয়ে গেছে, যদি উনি কোনো একদিন ফিরে আসে ওই মেয়েটাকে, আমার প্রেমিকা যদি ফিরে আসে আমি ওকে বিয়ে করবো। আমার হবু স্ত্রী আমাকে বলতেছে যে সমস্যা নাই, উনি বলছে সমস্যা নাই। তো বিয়ে করার পরে 3 মাস এর সাথে সংসার করছি। 3 মাস সংসার করার পরে আমি দুবাইতে আবার একাই আসছি, আমার ভাইয়ের আন্ডারে আসি নাই। দুবাইতে আসার পর আমার বউর সাথে সম্পর্ক কথাবার্তা হয়, কিন্তু প্রেমিকার সাথে ডেলি প্রতিদিন রেগুলারলি আমার সাথে যোগাযোগ থাকতো। আমার বউ এটা জানতো আমি প্রেমিকার সাথে কথা বলি। এভাবে যোগাযোগ কথা বলতে বলতে 2022 সাল পর্যন্ত আমি তাদের সাথে কন্টিনিউ ফ্যামিলির সাথে আমার প্রেমিকার সাথে যোগাযোগ করতেছি। আমারও একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে। আবার আমার ওইদিকে আমার প্রেমিকার 3টা বাচ্চা হয়ে গেছে। আমরা কথা বলে যাচ্ছি, হয়তো প্রেমিকার স্বামী এরা টের পায় নাই। এভাবে মানে কন্টিনিউ আমরা কথা বলতেছি। আমার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে আমি সব সময় তাদেরকে আমি আগলে রাখছি, তাদের সবকিছু আমি টেক কেয়ার করি, তাদের যতটুকু প্রয়োজন এর চেয়ে আমি আরো বেশি দায়িত্ব পালন করি। প্রেমিকা ও কোনোদিন আমার কাছ থেকে টাকা পয়সা চাই নাই, আর আমি কোনোদিন তাকে কিছু দিই নাই। টাকা পয়সা না, আমি কোনো একটা গিফট তাকে দিই নাই। এমন আমাদের সম্পর্কটা এমন পবিত্র সম্পর্ক, আমাদের সাথে কোনোদিন কোনো খারাপ কথা, খারাপ আচরণ, কোনো ধরনের ঝগড়া বিবাদ কিছু হয় নাই। তো হঠাৎ 2022 সালে এসে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। 22 সালে ধরা পড়ার পরে ওখান থেকে আমি ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়াতে আমি 17 লক্ষ টাকা ট্রিটমেন্ট করার পরে ইন্ডিয়াতে বলতেছে আমাকে বাঁচানো সম্ভব না, মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। তা আমি সেজন্য দুবাই ওয়াপস চলে আসছি। দুবাইতে আসার পরে আমি দুবাইতে ট্রিটমেন্ট করতেছি, ট্রিটমেন্ট চলতেছে, এখনো কন্টিনিউ ট্রিটমেন্ট চলতেছে। আমি যখন ট্রিটমেন্টের অবস্থা ছিলাম ওই টাইমে আমি মেডিকেল থেকে তাকে কল করছি। আমি বলছি যে দেখো আমার তো ক্যান্সার, আমি তো হয়তো আর বাঁচবো না, ডাক্তারও বলছে আমার কোনো চান্স নাই, আমার জন্য অপেক্ষা করিও না, আমার দ্বারা সম্ভব না তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করা, তো আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ভুলে যাও। আমার প্রেমিকা বাসায় পাগলামি শুরু করে দিছে, উনি বাসা থেকে বেড়ে চলে আসতেছে। তার স্বামী এখন কিন্তু দেশে, তার স্বামীকে বলছে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাব। এর স্বামী জানতে পারছে, তার স্বামী তাকে বলছে যদি তুই চলে যাস, আমাদেরকে ছেড়ে যদি যাস, আমরা ছেলে মেয়ে আমাদের লাশের উপর চলে যেতে হবে। যখন উনি বলতেছে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে, দরজায় দাঁড়াই রয়েছে, তখন আর ওই আসতে পারে না। আমার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো, আমার কোনো সমস্যা নাই, উনিও জানে, সবকিছু জানে। তা আমি আমি এখন অসুস্থ, আমি সুস্থ না। আমি প্রতি 15 দিন পর পর মাসে 2টা কেমো দিতে হয়। এভাবে আমার জীবনটা এভাবে কাটতেছে, হয়তো এভাবে শেষ করতে হবে। আমি ওকে অনেক মিস করি। আমি চাই এ সুখে থাকুক, আমাকে ভুলে যাক, এর স্বামী নিয়ে সংসার নিয়ে সংসার করুক। আসলে মন থেকে তো চাই না, কিন্তু এছাড়া তো আমার আর কোনো পথ নেই। হয়তো এ আমার অপেক্ষায় আছে, আমার জন্য হয়তো এই সংসার নষ্ট করতে পারে। সংসার নষ্ট করে আসবে কোথায়? আমি চাই এ সংসার করুক, এর বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী নিয়ে শ্বশুর বাড়িতে এ সুখী হোক। কারণ ওনাকে তো আমি ভালোবাসছিলাম, আমি চাই তার কোনো ক্ষতি না হোক। আসলে তাকে ভুলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়, আমি ভুলতে পারি না। আমি যতই ওকে চাই না মন থেকে দূরে সরাই দিই, কিন্তু আমার 2008 থেকে 2024 পর্যন্ত সম্পর্ক ছিল যে তার সাথে আমার সাথে দেখা হয়নি। এই আমাকে দেখে না, আমি এর দেখিনি। 2024 সালে আমি দেশে গেছি, তখন তার সাথে আমার সাথে দেখা হয়েছে। 18 বছরের সম্পর্ক, 2008 থেকে 2026। তাকে কোনোদিন দূরে সরানোর চেষ্টা করি নাই, কিন্তু ওই অনেক সময় নিজের সাথে মনের সাথে যুদ্ধ করে তাকে বলতেছে তার সংসার নষ্ট না করার জন্য আমি নিজে নিজে দূরে সরে যেতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আসলে আমি চাই তুমি ভালো থেকো পরিবার নিয়ে, হয়তো আমায় বেশি দিন আর বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও।